হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আমার ভিডিও নিয়ে এসেছি। আমাদের পর্ষদের অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার আছে, সেই টেস্ট পেপারের 200 নম্বরের পেজের জিওগ্রাফির কিছু কোশ্চেন অ্যান্সার আমি তোমাদেরকে আলোচনা করে দেবো আজকে। আশা করছি তোমাদের কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কাজে আসবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে দেখো, এই হলো আমার 200 নাম্বার পেজের কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, যে প্রক্রিয়ায় ভূমির সমতলীকরণ ঘটে সেই প্রক্রিয়াটি কি? না, সেই প্রক্রিয়াটি হলো পর্যায়ন। পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ কোনটি? পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হলো মালাস্পিনা। ঋতু পরিবর্তন দেখা যায় না কোন অঞ্চলে? ঋতু পরিবর্তন দেখা যায় না নিরক্ষীয় জলবায়ুতে। তার কারণ তোমরা সকলেই জানো, নিরক্ষীয় জলবায়ুতে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, সেই কারণে এখানে একটাই ঋতু বিরাজ করে, এটা হলো গ্রীষ্ম ঋতু। এবার দেখো 4 নম্বরে আছে, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে দুপুরে যে গরম হাওয়া প্রবাহিত হয় তার নাম কি? যে গরম হাওয়া প্রবাহিত হয় তার নাম লু। পৃথিবীর মোট আয়তনে স্থলভাগের দ্বারা আবৃত অংশের শতকরা প্রায় কত ভাগ? শতকরা প্রায় 29 ভাগ। পরের কোশ্চেন দেখো, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্বের সর্বনিম্ন হলে তাকে কি বলে? তাকে বলা হচ্ছে পেরিজি। পৃথিবী ও চাঁদের মধ্যে যখন দূরত্ব সর্বনিম্ন হয় তাকে বলা হয় পেরিজি। একটি জৈব অভঙ্গুর বজ্রের নাম হলো প্লাস্টিক। এরপর দেখো, তোমাদের 8 নম্বর রয়েছে, ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। যমুনা নদীর উৎস কোথায়? যমুনা নদীর উৎস হলো যমুনোত্রী হিমবাহ। ভারতের যে প্রথম বহুমুখী নদী পরিকল্পনা আছে, সেই ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা সেটা হলো দামোদর নদী পরিকল্পনা। ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য হলো মহারাষ্ট্র। ভারতে রুর বলা হয় আমেদাবাদকে। পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? না, পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হচ্ছে আমাদের কলকাতাকে। মিলিয়ন সিট ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে অক্ষাংশ ও দ্রাঘিমার বিস্তার কত? দ্রাঘিমার বিস্তার হলো 4⁻0 × 4⁻0। এই গেল আমার বিভাগ কয়ের মাল্টিপল টাইপের কোয়েশ্চেনের অ্যান্সার। এরপর আমি বিভাগ ক্ষয়ের কোয়েশ্চেন তোমাদেরকে আলোচনা করে দেবো। বিভাগ ক্ষয়ের প্রথমেই আছে শুদ্ধ অশুদ্ধ। দেখো, অক্ষাংশ বৃদ্ধির সাথে সাথে যে আমাদের হিমরেখা উচ্চতা বৃদ্ধি পায়, এটা অশুদ্ধ। এবার দেখো, উষ্ণ সমুদ্রস্রোতকে পৃষ্ঠস্রোত বলা হয়, এটা শুদ্ধ। এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডর উপকূলে প্রবল বৃষ্টিপাত হয়, এটাও শুদ্ধ। ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকানটা, এটা আমাদের অশুদ্ধ। এবার কৃষ্ণ মৃত্তিকার অপর নাম রেগুর মৃত্তিকা, এটাও শুদ্ধ। ভারতের জীবনরেখা বলা হয় সড়কপথকে, এটা অশুদ্ধ। ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে লাল বর্ণ দিয়ে সড়কপথকে বোঝানো হয়, এটা আমাদের শুদ্ধ। তাহলে তোমরা শুদ্ধ অশুদ্ধ যে কোয়েশ্চেন অ্যান্সারটা ছিল সেটা আমি বলে দিলাম, তোমরা আশা করছি বুঝতে পেরেছো। এবার আমি তোমাদেরকে শূন্যস্থান পূরণের অ্যান্সারগুলো বলে দেবো। দেখো, শূন্যস্থান পূরণে প্রথমে আছে হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে ফাটলকে কি বলে? ফাটলকে বলা হচ্ছে বার্গশূন্য। বাতাসে ভাসমান জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় কি ত্যাগ করে? লিন তাপ ত্যাগ করে। এবার আর যে উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের মিলন রেখা তাকে কি বলে? তাকে বলা হচ্ছে হিমপ্রাচীর। শহরের জলনিকাশি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় কিসের দ্বারা? প্লাস্টিকের দ্বারা। রাজস্থানের যে প্রাচীন ভঙ্গিল পর্বত তার নাম কি? তার নাম হচ্ছে আরাবল্লী। উন্নয়নের জীবনরেখা নামে পরিচিত হচ্ছে জলপথ। এবার কারখানায় গ্যাসীয় বর্জ্য পদার্থে পরিশুদ্ধ করা হয় যে যন্ত্রের সাহায্যে, তার নাম হচ্ছে স্ক্রাবার। তাহলে আজকে আমি তোমাদেরকে এই ড্যাশ পূরণগুলো যেগুলো বললাম, অর্থাৎ শূন্যস্থান পূরণগুলো, আশা করছি তোমরা এগুলো খাতায় লিখে নিচ্ছ ও তোমাদের পরীক্ষার জন্য তোমরা প্রিপেয়ার করে ফেলছো। এবার দেখো, তোমাদের 3-এর দাগের যে একটি বা দুটি বাক্যের প্রশ্নের উত্তর আছে, সেখানে দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অপরাহ্নে যে বৃষ্টি হয় তাকে কি বলে? তাকে বলা হচ্ছে 4 o'clock রেন। এবার কৃষ্ণা নদীর বদ্বীপের আকৃতি কেমন? ধনুক আকৃতি। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? না, গঙ্গা ব্রহ্মপুত্র নদের যে মোহনা আছে সুন্দরবন, সেখানে। এবার দেখো, কোন স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? 24 ঘন্টা 52 মিনিট। দুটি সংক্রামক বর্জ্যের উদাহরণ কি? একটা হলো চিকিৎসা সংক্রান্ত বর্জ্য, আর একটা হচ্ছে তেজস্ক্রিয় বর্জ্য।
এবার দেখো সোনালী তন্তু কাকে বলা হয়। সোনালী তন্তু তোমরা জানো অবশ্যই, পাটকে বলা হচ্ছে সোনালী তন্তু। ভারতের যে মহাকাশ গবেষণা সংস্থা সেটা কোথায় অবস্থিত, সেটা হচ্ছে তো আমাদের বেঙ্গালুরু বা হায়দ্রাবাদে অবস্থিত। এছাড়াও হচ্ছে আহমেদাবাদে অবস্থিত। এবার দেখো ভারতে কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়, এটা তামিলনাড়ু উপকূলে। এবার আমি তোমাদের বাম দিক ডান দিকের কোশ্চেনটা বলে দেবো। দেখো বাম দিকে আছে ক্ষুব্ধমণ্ডল কার্পাস গবেষণা কেন্দ্র, পেট্রোরসায়ন শিল্প মণিপুর। ডান দিকে আছে লোকটাক হ্রদ, হলদিয়া, টপোস্ফিয়ার, নাগপুর। এর মধ্যে আমার প্রথমে যেটা আছে ক্ষুব্ধমণ্ডল, এটা হবে টপোস্ফিয়ার। এবার দেখো কার্পাস গবেষণা, কার্পাস গবেষণাটা আমার হবে নাগপুর। এবার দেখো আছে পেট্রোরসায়ন শিল্প, এটা হবে হলদিয়া। আর মণিপুর যেটা আছে সেটা হবে আমার লোকটাক হ্রদ। এরপর আমি তোমাদের বিভাগ গয়ের কোশ্চেন অ্যান্সারগুলো বলবো। তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে। আর কোশ্চেনের অ্যান্সারগুলো তোমাদের যে বইতে আছে ওদের তোমরা দাগ দিয়ে নিতে পারো, অ্যান্সারগুলো তোমরা শুনে লিখে নিতেও পারো। তোমাদের গ বিভাগে প্রথম যে কোশ্চেনটা আলোচনা করব সেটা হলো চিনুক কি। চিনুক দেখো একটি ইংরেজি শব্দ যার অর্থ তুষার ভক্ষক বা তুষার খাদক। এটা যেখানে দেখা যায়। চিনুক এক প্রকার উষ্ণ স্থানীয় বায়ু, উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলে পূর্ব ঢাল বেয়ে যে উষ্ণ ও শুষ্ক বায়ু পেইরি সমভূমিতে নেমে আসে তার নাম চিনুক। চিনুক বায়ুর প্রভাব কি না, উত্তর আমেরিকার শীতকালে রকি পর্বতের পূর্ব ঢাল বেয়ে যে উষ্ণ ও শুষ্ক বায়ু নিচের দিকে নেমে আসে তার প্রভাবে পর্বতের পাদদেশ সহ সমগ্র পেইরি অঞ্চলে তুষার গলে যায়। এই জন্য এই বায়ুর আর এক নাম হয়েছে চিনুক। এই তুষার গলা জলে ভূমি সিক্ত হয় বলে পেইরি অঞ্চলে বিস্তীর্ণ তৃণভূমির সৃষ্টি হয়েছে। তাহলে বন্ধুরা চিনুক কি বলে বা কাকে বলে তোমরা আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আমি হিমশৈল কি সেই বিষয় বা সেই কোয়েশ্চেনটা নিয়ে তোমাদেরকে আলোচনা করব। হিমশৈল হলো সমুদ্রের জলে ভাসমান বিশালাকার বরফের চাই বা যে প্রস্তর খণ্ডকে বলা হয় হিমশৈল। জলের ঊর্ধ্বচাপ, সমুদ্র স্রোত ও যে বায়ু প্রবাহিত হয় তার ফলে মহাদেশীয় হিমবাহের প্রান্তভাগের কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে হিমশৈল হিসাবে সমুদ্রের জলে ভাসতে থাকে। এর দৈর্ঘ্য হয় সাধারণত 1 থেকে 57 মিটার। বিশ্বের বৃহত্তম হিমশৈল দেখা গেছে উত্তর আটলান্টিক মহাসাগরে। সমুদ্রের উপর হিমশৈলের 10 ভাগের 1 ভাগ ভাসমান অবস্থায় থাকে। এবার আমি তোমাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে উপগ্রহ চিত্র কাকে বলে। তাহলে উপগ্রহ চিত্র কাকে বলে না, পৃথিবীর চারদিকে পরিক্রমণকারী কৃত্রিম উপগ্রহ থেকে ক্যামেরার সাহায্যে যে সাংকেতিক তথ্যচিত্র পাওয়া যায় তাকেই বলা হচ্ছে উপগ্রহ চিত্র। তাহলে উপগ্রহ চিত্র কি না, উপগ্রহ চিত্র হলো পৃথিবীর চারিদিকে পরিক্রমণকারী কৃত্রিম উপগ্রহ থেকে ক্যামেরার সাহায্যে যে সাংকেতিক তথ্যচিত্র পাওয়া যায় তাকেই বলা হচ্ছে উপগ্রহ চিত্র। জল সংরক্ষণের উপায়। বৃষ্টি হলে তার বেশিরভাগ অংশ মাটির উপর দিয়ে গড়িয়ে নদী খালের মাধ্যমে সমুদ্রে চলে যায়। এই জলকে কোনো জায়গায় কোনো কাজেই লাগানো যায় না। এই জলকে যদি আমরা কাজে লাগাতে পারি তবে মানুষের প্রয়োজনীয় জলের চাহিদা অনেকটাই মেটে। দুটি পদ্ধতিতে বৃষ্টির জল সংরক্ষণ করা যায়। প্রথমত হচ্ছে ভূপৃষ্ঠে জলপ্রবাহকে আটকে রেখে, যেমন প্রবাহমান জলকে বাঁধ দিয়ে আটকে রেখে জলধারা নির্মাণ করে তাকে ব্যবহার করা যায়। এই জলধারার জল কৃষিতে, জলবিদ্যুৎ উৎপাদনে, পানীয় জলের আধার হিসাবে ব্যবহার করা হয়। এতে জলের যোগান কিছুটা বাড়ে, একই সাথে ভৌমজলের স্তরেও সমৃদ্ধ হয়। দ্বিতীয়ত, বাড়ির ছাদে বৃষ্টির জল ধরে রাখা। বৃষ্টির জল বাড়ির ছাদে পড়লে তাকে সংরক্ষণ করে মাটির নিচে জলধারে জমা করা যায়। অনেকগুলো জলধার নির্মাণ করলে ওই জলধারের জল সারা বছরই ব্যবহার করা যেতে পারে। জলকে যেমন গৃহস্থের কাজে লাগানো হয় তেমনই পরিশোধন করে পানীয় হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এছাড়া অতিরিক্ত জলকে মাটির নিচে পাঠিয়ে দিয়ে ভৌমজলের ভাণ্ডারকে সমৃদ্ধ করা যায়।
এই গেল বৃষ্টির জল সংরক্ষণের উপায়। ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার লেখো। ভগ্নাংশ সূচক স্কেল একদিকে লব অর্থাৎ মানচিত্রের দূরত্ব, অন্যদিকে হর অর্থাৎ অনুরূপ ভূমিভাগের দূরত্ব নির্দেশ করা থাকে। যেমন আরএফ হচ্ছে 1:10,000 অর্থাৎ মানচিত্রেও 1 সেন্টিমিটার দূরত্বে ভূমিভাগের 1,00,000 সেন্টিমিটার দূরত্ব নির্দেশ করে। এক্ষেত্রে পৃথিবীর কোনো ছোট এলাকায় এই স্কেলের সাহায্যে প্রকৃত মানচিত্র তৈরি করা সম্ভব নয়। এই স্কেলের সাহায্যে নির্দিষ্ট অক্ষরেখা ও দ্রাঘিমারেখার উপর সুনির্দিষ্ট বড় অঞ্চলে মানচিত্র অঙ্কন করা হয়। পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের মানচিত্র ব্যবহার করা হয়। ভারতে অরণ্য সংরক্ষণ পদ্ধতিগুলি আলোচনা করো। ভারতের অরণ্য সংরক্ষণের জন্য সরকার নির্ধারিত বেশ কতগুলি পদ্ধতি চালু করা হয়েছে। যেমন যথেচ্ছ বৃক্ষচ্ছেদন প্রতিরোধ। বনাঞ্চলে বৃক্ষচ্ছেদনের জন্য প্রতিটি দেশে সরকার নির্দিষ্ট কয়েকটি নীতি প্রণয়ন করেছে। ভারত সরকারের অরণ্য আইন অর্থাৎ 1980 সালে যে আইন করা হয়েছিল তাতে বলা হয়েছে কি না সরকার অনুমতি দিতে হবে, সরকারের অনুমতি ছাড়া নির্বিচারে কোনো বৃক্ষচ্ছেদন করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে পশুচারণ নিয়ন্ত্রণ। বনাঞ্চলে পশুচারণ নিয়ন্ত্রণ খুবই জরুরি, কারণ গরু, মেষ, ছাগল, মহিষ প্রভৃতি জীবজন্তু বনভূমির নতুন চারাগাছ, ঘাস প্রভৃতি নষ্ট করে দেয়। ভারতের এই সকল জীবজন্তু প্রতিপালন করার জন্য পশুপালন ক্ষেত্র নির্দিষ্ট করে বনভূমি সংরক্ষণ ব্যবস্থা করা হয়েছে। তৃতীয়ত হচ্ছে বনসৃজন। যে জমি কৃষির অনুপযোগী সেই জমিতে নতুন চারাগাছ রোপণ করে অরণ্য সম্পদের যোগান অব্যাহত রাখা প্রয়োজন। প্রত্যেক বছর 21শে মার্চ বিশ্ব অরণ্য দিবস পালন করা হয়। ভারতেও ওই দিনটিতে বন্য মহোৎসব করে পর্যাপ্ত বৃক্ষরোপণ করা হচ্ছে। চতুর্থ, অপরিণত বৃক্ষচ্ছেদন রোধ। অপরিণত বৃক্ষচ্ছেদন বন্ধ করে কেবলমাত্র পরিণত বৃক্ষচ্ছেদন করতে হবে। পঞ্চমত, বন সংরক্ষণজনিত শিক্ষার প্রসার। মহারাষ্ট্রের চন্দ্রপুর, তামিলনাড়ুর কোয়েম্বাটোর, অসমের বর্নিহাট, মধ্যপ্রদেশের বালাঘাট, পশ্চিমবঙ্গ কার্শিয়াং প্রভৃতি স্থানে সরকারি কর্মীদের বন পালন বা বন সংরক্ষণ সম্পর্কে যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভারতীয় বনভূমি সমীক্ষা নামে একটি সংস্থাও গড়ে তোলা হয়েছে। সমগ্র দেশে বন সম্পদের পূর্ণাঙ্গ সমীক্ষা ও সুষ্ঠু ব্যবহারের উদ্দেশ্যে এই কাজ করা হচ্ছে। ষষ্ঠত, দাবানল প্রতিরোধ। শুকনো গাছে ঘষা লেগে যাতে দাবানল না সৃষ্টি হয় সেই জন্য বর্তমানে শুকনো গাছ ও ডালপালা কেটে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। সপ্তমত, আইন প্রণয়ন। আইন প্রণয়ন ও আইনের যথাযথ প্রয়োগ ও আইন লঙ্ঘনকারীদের শাস্তির বিধান আবশ্যক। অষ্টমত, কীটনাশক প্রয়োগ। কীটনাশক ও অন্যান্য যে সমস্ত প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য আছে সেগুলো নিয়মিত প্রয়োগ করতে হবে। নবমত, জনসচেতনতা বৃদ্ধি। বিভিন্ন প্রচার মাধ্যমের সাহায্যে বনভূমির উপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন করে তুলতে পারলে বন সংরক্ষণ অনেকখানি বাস্তবায়িত হবে। তাহলে আজকে আমি ভারতের বনভূমি সংরক্ষণের যে পদ্ধতিগুলো বলছি সেগুলো আশা করছি তোমরা বুঝতে পারছো। যেমন প্রথমত হচ্ছে যথেচ্ছ বৃক্ষচ্ছেদন প্রতিরোধ, দ্বিতীয়ত হচ্ছে পশুচারণ নিয়ন্ত্রণ, তৃতীয়ত হচ্ছে বনসৃজন, চতুর্থ হচ্ছে অপরিণত বৃক্ষচ্ছেদন রোধ, পঞ্চমত হচ্ছে বন সংরক্ষণজনিত শিক্ষার প্রসার, আর ষষ্ঠত হচ্ছে দাবানল প্রতিরোধ, সপ্তমত হচ্ছে আইন প্রণয়ন, অষ্টমত হচ্ছে কীটনাশক প্রয়োগ, নবমত হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি। তাহলে এই গেল আমার ভারতের বনভূমি বা অরণ্য সংরক্ষণের পদ্ধতি সমূহ। আশা করছি তোমরা কোশ্চেন অ্যান্সারটা বুঝতে পেরেছো। আর পরীক্ষা তোমাদের খুব সামনেই চলে এসেছে একদম, তাই দেরি না করে চটপট কোশ্চেন অ্যান্সারগুলো লিখে নাও। আর তোমাদের সামনে পরীক্ষা যাতে ভালো হয় সেদিকে তোমরা অবশ্যই খেয়াল রাখবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট যে ভিডিও আছে, অর্থাৎ আমি আমার পরের ভিডিও তোমাদের কিছু ম্যাথ পয়েন্টিংয়ে একদম লাস্ট মিনিট সাজেশন হিসেবে দিয়ে দেবো,
যেগুলো থেকে আশা করছি আমি তোমাদের অনেকটাই পরীক্ষায় আসতে পারে বা আসার সম্ভাবনা আছে বা তোমরা কমন পেতে পারো। সেরকম করেই আমি সাজেশানটা তৈরি করেছি ম্যাপ পয়েন্টিং। আমি নেক্সট ভিডিও সেটাই আপলোড করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।